আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাদের সাথে গত ক্লাসে আমরা ট্রান্সপ্লান্টেশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো একদম শুরুটা আমরা করেছিলাম হচ্ছে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন দিয়ে, যেটা মোস্ট কমনলি আসলে পারফর্ম হয়, এবং এরপরে সাবসিকুয়েন্টলি আমরা হার্ট এবং লাং ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আগেই বলেছি যে এটা বেলি অ্যান্ড লাভের নতুন এডিশনের একটা মানে একদম এক্সক্লুসিভ একটা সংযোজন, এবং এই চ্যাপ্টারগুলো নিয়ে এখন আমাদের বেশি আলোচনার কারণ বা বেশি কনসার্ন হওয়ার কারণ হচ্ছে যে আমাদের যুগ যত আগাচ্ছে তত আসলে সার্জারি নতুন নতুন যতগুলা এন্ডেভার্স তৈরি হচ্ছে, তার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক সংযোজন হচ্ছে এই ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারটা। হ্যাঁ, এবং ভবিষ্যতে যত আমরা সামনের দিকে এগোবো দেখা যাবে যে অনেক মেডিকেল ডিজিজ থাকে যেগুলোর ট্রিটমেন্ট আসলে সম্ভব হয় না। যেমন গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম এন্ড স্টেজ রেনাল ডিজিজ, সেসব ক্ষেত্রে আসলে ট্রান্সপ্লান্টেশনের গুরুত্বটা অনেক বেশি। সো যেসব সমস্যার আসলে আগে কোনো সমাধান ছিল না, এখন সেগুলোর বিকল্প সমাধান খুঁজতেই আসলে এই ট্রান্সপ্লান্টেশন জিনিসটা প্রচলিত হচ্ছে, এবং দিন দিন এটার যে কার্যক্রমগুলো এটা আশা আশা করা যায় যে আরো ভালো হবে এবং সফলতার সাথে হবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব মেইনলি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে। ঠিক আছে? তো লিভার ট্রান্সপ্লান্টেশন আপনারা অলরেডি যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন পড়েছেন, সো ওইটার নলেজ দিয়ে আপনারা আমাকে একটু বলেন তো যে লিভার ট্রান্সপ্লান্টেশনের ইন্ডিকেশন গুলো কি কি হতে পারে। একদম আপনাদের বেসিক নলেজ থেকে বলেন, কারণ আমরা কিন্তু বাই দিস টাইম জেনে গেছি যে আমরা একদম কোন স্টেজে যাওয়ার পরে ট্রান্সপ্লান্টেশন করার কথা চিন্তা করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লিভারের অনেকগুলো ডিজিজ সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া আছে। তো আমাকে একটু আপনারা ঝটপট কয়েকটা ডিজিজের নাম বলে ফেলেন বা কয়েকটা কন্ডিশন বলে ফেলেন যেসব ক্ষেত্রে আমরা সাধারণত লিভার ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি। একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন এটার কয়েকটা ইন্ডিকেশন আপনারা একটু কমেন্ট করে বলেন। আপনাদের বলে দেওয়া ইন্ডিকেশন গুলো নিয়েই আমরা আমাদের পড়াটা শুরু করবো মেইনলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখে নেই তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন। আর দেখেন চ্যাপ্টারটা একদম শুরুতেই বলা হয়েছে যে ইন্ডিকেশন এবং পেশেন্ট সিলেকশন আমরা কিভাবে করব। তো বেলিয়ান লাভে একদম স্পেসিফিক ভাবে চারটা ইন্ডিকেশনের কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, যেটার প্রথমটা হচ্ছে আমরা সবাই কম বেশি পরিচিত ক্রনিক লিভার ডিজিজ। হ্যাঁ, যেটা দেখা যায় যে খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় এক পর্যায়ে এবং আমাদের হাতে আসলে কিছুই করার থাকে না। তো সেসব ক্ষেত্রে একটা বিকল্প সমাধান হতে পারে হচ্ছে এই লিভার ট্রান্সপ্লান্ট। আরেকটা হচ্ছে কিছু পেশেন্টের দেখা যায় একদম অ্যাকিউট লিভার ফেলিওর ডেভেলপ করে গেছে, যেটার সাথে রিলেটেড আসলে মাল্টি অর্গান ডিসফাংশনও ডেভেলপ করতে পারে। হ্যাঁ, সো হ্যাঁ, একজন এটা অ্যাকুরেট অ্যান্সার করতে পেরেছেন। সিরোসিস এটা হচ্ছে মোস্ট কমন ইন্ডিকেশন আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ২ নম্বরে আমরা যেটা বলব সেটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর। হ্যাঁ, আচ্ছা ৩ নম্বরে আমরা বলব হচ্ছে আচ্ছা, এটাও ভালো আনসার করতে পেরেছেন, অ্যাকিউট ফালমিনেন্ট লিভার ফেলিওর যেটা। আচ্ছা, ৩ নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন মেটাবলিক লিভার ডিজিজ থাকে। হ্যাঁ, যেমন যেগুলোকে আমরা বলি হচ্ছে ইরর্স অফ মেটাবলিজম, এই টাইপের যে কোনো মেটাবলিক লিভার ডিজিজ, এগুলোর ক্ষেত্রে যেগুলোর মেডিকেল ট্রিটমেন্টে কোনো কাজ হয় না সেসব ক্ষেত্রে আমরা সাধারণত ট্রান্সপ্লান্টেশনটা চিন্তা করি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আমরা যে কোনো অপারেশনের আগে বা যে কোনো ট্রান্সপ্লান্টেশনের আগে একটা জিনিস বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে ম্যালিগনেন্সি যদি থাকে সেটা কিন্তু ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা কন্ট্রা ইন্ডিকেশন। এখানে দেখেন, যখন আমরা এখানে দেখব যে প্রাইমারি হেপাটিক ম্যালিগন্যান্সি, হ্যাঁ, এখানে আমাদের একটা কনফিউশন হতে পারে যে যেহেতু ম্যালিগন্যান্সি একটা কন্ট্রাইন্ডিকেশন, তাহলে আমরা এখানে কেন লিভার ট্রান্সপ্ল্যান্টটা চিন্তা করছি। আচ্ছা, এখানে একটা বিষয় কি যে লিভার ট্রান্সপ্ল্যান্ট আমরা তারপরেও কেন চিন্তা করি, এটার পরিপ্রেক্ষিতে যেটা বলা সেটা হচ্ছে যে লিভারের যে ম্যালিগন্যান্সি গুলো থাকে
সেটা যদি আমরা লিভারটাকে পুরোপুরি রিসেকশন করে ফেলি তাহলে সেটা কিন্তু স্প্রেড করার চান্সটা খুব কম থাকে। সো ট্রান্সপ্লান্টেশনে যেহেতু আমরা পুরো লিভারটাই রিমুভ করে ফেলবো মানে রিসিপিয়েন্টের, সো সেই ক্ষেত্রে আসলে বলা হয়ে থাকে যে এখানে ম্যালিগনেন্সিটা স্প্রেড করার রিস্ক তেমন একটা থাকে না। তবে তার পিছনেও কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা বিভিন্ন মানে ভাবে ক্লাসিফিকেশন করি, আমি একটু পরে আপনাদেরকে বক্সে দেখাবো। এটা বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ক্লাসিফিকেশনটা করে থাকি। তো ওইটার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলে বুঝবো যে সাধারণত ম্যালিগনেন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই আমরা ট্রান্সপ্লান্টেশনটা চিন্তা করি, এবং ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা যদি হেপাটেক্টমিও করি বা হচ্ছে লোবেক্টমিও করি, সরি সেগমেন্টেক্টমিও করি, তার তাতেও খুব বেশি সুবিধা কিন্তু হয় না। দেখা যায় যে আলটিমেটলি রিকারেন্স হয় বা ম্যালিগনেন্সিটা স্প্রেড করে, কিন্তু একমাত্র যদি আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি সেই ক্ষেত্রে রিকারেন্স বা হচ্ছে স্প্রেড করার চান্সটা খুবই কম থাকে। সো এটা খুব ভালো একটা সমাধান হতে পারে। ওকে, এখন দেখেন এই চারটা কজের মধ্যে মোস্ট কমন যে ইন্ডিকেশনটা সেটা হচ্ছে ডিকম্পেনসেটেড সিএলডি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মোস্ট কমন ইন্ডিকেশন হিসেবে পাবো। আচ্ছা, এখানে দেখেন এখানে সিএলডির কতগুলো কজ নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে দেখেন অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা আমরা এনএফএলডি বলি, দেন হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, মেইনলি হচ্ছে ভাইরাস বি ভাইরাস এবং সি ভাইরাস দিয়ে যেটা হয়, অটোইমিউন লিভার ডিজিজ থাকতে পারে। এটার মধ্যে কি কি আছে দেখেন, পিএসসি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা পরবর্তীতে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করায়, ঠিক আছে। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, আচ্ছা প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, অটোইমিউন হেপাটাইটিস এবং হচ্ছে উইলসনস ডিজিজ। উইলসনস ডিজিজ হচ্ছে সেই মেটাবলিক লিভার ডিজিজের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আচ্ছা, আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদিও বলি যে মানে সিএলডির বিভিন্ন কজ আছে, বাট এখানে খেয়াল করেন মোস্ট ইম্পর্টেন্ট কজ বা মোস্ট কমন কজ যদি আমরা চিন্তা করি মানে গত 2 দশক ধরে, সেটা হবে হচ্ছে হেপাটাইটিস বি এবং সি রিলেটেড, যেখানে আমরা সবচেয়ে কমন ইন্ডিকেশন ধরে নিই লিভার ট্রান্সপ্লান্টেশন। এখন আপনার যদি এসবিএ হিসেবে সিরোসিস, আপনি জানেন যে সিএলডি হচ্ছে মোস্ট কমন ইন্ডিকেশন, বাট আপনাকে যদি সিএলডির কজগুলো মেনশন করে দেওয়া থাকে অপশনগুলোতে, তখন আপনি এই অপশনটা খুঁজে নেবেন যে কোথায় আপনাকে ভাইরাসগুলোর ব্যাপারে বলা হয়েছে, যেহেতু আপনাকে এসবিএ গুলাতে অপশনগুলো দেয়াই থাকবে কনফিউজ করার জন্য। ওকে, আচ্ছা এখন আমাকে একটু বলেন তো যে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশনের মোস্ট কমন ইন্ডিকেশন কি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? কারো আইডিয়া আছে কি যে বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন ইন্ডিকেশন কি হতে পারে? আর বলে রাখি বাচ্চাদের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন কিন্তু বড়দের চেয়ে একটু কম হয়ে থাকে। হ্যাঁ, যে কোনো ট্রান্সপ্লান্টেশন আমরা বাচ্চাদের ক্ষেত্রে কম কনসিডার করি। বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা একটা কজ চিন্তা করি সেটা কি হতে পারে, আপনারা যারা বেলিয়ান লাভের লিভার চ্যাপ্টারটা অলরেডি পড়ে এসেছেন তাদের এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকার কথা। একটু চিন্তা করে বলেন দেখি। ওকে, একটা অ্যান্সার পেলাম, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, এটা হচ্ছে একদম অ্যাকুরেট, বিলিয়ারি অ্যাট্রিশিয়া এক্স্যাক্টলি। বাচ্চাদের ক্ষেত্রে দেখেন সাধারণত 10 থেকে 15% এর ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা কনসিডার করি, এবং এই ক্ষেত্রে মোস্ট কমন ইন্ডিকেশনটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রিশিয়া। এটা আপনি এসবি এর জন্য দাগায় রাখেন। তাহলে বড়দের ক্ষেত্রে দেখেন সিএলডি, আরো যদি স্পেসিফিক করে আমরা বলি ডিউ টু হেপাটাইটিস বি এবং সি ভাইরাস, ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে বিলিয়ারি অ্যাট্রিশিয়া। ওকে, আচ্ছা এখন দেখেন যে লিভার ট্রান্সপ্ল্যান্টের সময় আমরা 3টা প্রিন্সিপাল চিন্তা করব, ঠিক আছে। আমরা সহজেই যে কোনো পেশেন্টে কিন্তু ট্রান্সপ্ল্যান্টটা চিন্তা করব না। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে আমরা যাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করব মানে রিসিপিয়েন্ট, তার অবশ্যই একটা ইরিভার্সিবল লিভার ডিজিজ থাকতে হবে, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক। যেমন আমরা যেটা বললাম ডিকম্পেনসেটেড সিএলডি বা হচ্ছে অ্যাকিউট ফালমিনেন্ট লিভার ডিজিজ বা লিভার ফেলিওর, এরকম টাইপের কোনো একটা ইরিভার্সিবল লিভার ডিজিজ থাকতে হবে, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, ঠিক আছে। যেটা যদি আমরা ট্রান্সপ্লান্টেশন না করি তাহলে আলটিমেটলি পেশেন্টের ডেথের দিকে নিয়ে যাবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা সাফিসিয়েন্ট রিজার্ভ থাকতে হবে সার্ভাইভ করার জন্য। কারণ কি, আপনি অপারেশন যখন করবেন এবং পেরি অপারেটিভ যে পিরিয়ডটা, অপারেশনের ইমিডিয়েট পরপর সময়টা বা অপারেশনের সময়টা ডিউরেশনটা, ওই সময়টা যেন সে সার্ভাইভ করতে পারে সেজন্য তার এনাফ রিজার্ভ থাকতে হবে, মানে তার ততটুকু ফাংশনিং লিভার থাকতে হবে। এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে যদি আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করি তাহলে তার লাইফ এক্সপেক্টেন্সি সিগনিফিকেন্টলি বাড়তে হবে। মানে এমন যদি হয় যে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করলাম বা না করলাম তাতে পেশেন্টের সার্ভাইভালের চান্স খুব বেশি নাই, 10-15% এদিক ওদিক, সেটা আমরা মনে করব না। পেশেন্টের যদি 50%-এর বেশি সার্ভাইভালের পরিমাণটা বা এক্সপেকটেশনটা বেড়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা লিভার ট্রান্সপ্লান্ট চিন্তা করবো। দ্যাট মিনস হচ্ছে আমাদের রিস্ক বেনিফিট রেশিওটা অবশ্যই মোর দেন 50% হইতে হবে। তাহলে দেখেন আমরা 3টা প্রিন্সিপাল চিন্তা করছি, কি কি বললাম। একটা হচ্ছে যে রেসিপিয়েন্ট থাকবে তার অবশ্যই একটা ইরিভার্সিবল লিভার ডিজিজ থাকতে হবে, যেটা ট্রান্সপ্লান্টেশন ছাড়া আলটিমেটলি ফাটাল হবে পেশেন্টের জন্য। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে
অপারেটিভ এবং পেরি অপারেটিভ পিরিয়ডে সার্ভাইভ করার জন্য পেশেন্টের এনাফ রিজার্ভ থাকতে হবে। আর থার্ডলি যেটা সেটা হচ্ছে যে পেশেন্টের যদি আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট করি সেটা যেন তার লাইফ এক্সপেক্টেন্সি মোর দেন 50% বাড়ায় দেয়। ওকে, আচ্ছা এখন দেখেন আপনাদেরকে যে জিনিসটা প্রথমে জিজ্ঞেস করলাম আমাদের এই চ্যাপ্টারে এটা খুব ইম্পর্টেন্ট যে ইন্ডিকেশন গুলা কি কি। যে 4টা ইন্ডিকেশন আমরা বললাম সেগুলাই এখানে আসলে একটু মানে ডিটেলস ভাবে বলা আছে বা প্রত্যেকটা ইন্ডিকেশনের পিছনে যা যা কজ গুলো আছে এটিওলজি গুলো আছে সেগুলা বলা। যেমন অ্যাকিউট লিভার ফেলিওর, সো এখানে অ্যাকিউট লিভার ফেলিওরের জন্য বাচ্চাদের কি কি ফ্যাক্টর দায়ী এবং হচ্ছে বড়দের কি কি হয় এই জিনিসগুলো একটু দেওয়া আছে। আপনারা অল্প কয়েকটা একটু পড়ে রাখবেন। যেমন বড়দের ক্ষেত্রে অ্যাকিউট লিভারের ফেলিওরের মধ্যে আপনারা ড্রাগস রিলেটেড যেগুলো স্পেশালি প্যারাসিটামল ওভারডোজ, তারপর হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, অটোইমিউন হেপাটাইটিস, এগুলো মনে রাখবেন। আর ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে আপনারা ভাইরাল হেপাটাইটিস যেটা এটা 1 নম্বরে বলবেন। দেন হচ্ছে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক যে কজগুলা, ফ্যাটি লিভার আর অটোইমিউন কিছু কন্ডিশন, এগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে বিলিয়ারি অ্যাট্রিশিয়া, এটা একদম 1 নম্বরে দেওয়া। বাকি কজগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। আচ্ছা, আর মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে জাস্ট কয়েকটা নাম একটু মনে রাখেন, কারণ এতগুলো আসলে পড়ে পারা সম্ভব না। আর টিউমারের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হেপাটোব্লাস্টোমা, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। ওকে, আচ্ছা এখানে দেখেন লিভার ট্রান্সপ্লান্টেশন ফর ম্যালিগনেন্সি, এখানে আসলে অনেকগুলা কথা বলা আছে। যে কথাটা আমি প্রথমে বললাম যে আমরা অ্যাজ আ রুল জানি যে ম্যালিগনেন্সি যে কোনো একটা সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা কন্ট্রাইন্ডিকেশন হিসেবে কাজ করে, স্পেশালি যে ম্যালিগনেন্সি গুলো কিন্তু ছড়াতে পারে। বাট তারপরও আমরা লিভারের ক্ষেত্রে কেন এটা প্রেফার করি, কারণ হচ্ছে যে টোটাল হেপাটেক্টমি যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমরা এন্টায়ার ডিজিজটাকে রিমুভ করে ফেলতে পারি এবং পেশেন্টের সাধারণত ফুল চান্স অফ কিওর থাকে। সো এই জিনিসটা এখানে বিভিন্নভাবে বলা। আচ্ছা এখন দেখেন যে আমরা যখন একটা পেশেন্টের, এখানে দেখেন এই বক্সটা একটু দেখেন, সামারি বক্স 89.2, এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ফর হেপাটিক ম্যালিগনেন্সি এটা বলা হয়েছে। এখানে অনেকগুলো হাবিজাবি কথা আছে, যেমন দেখেন এখানে কয়েকটা ক্লাসিফিকেশন বলছে। তো আমরা তো ক্লাসিফিকেশনের নাম পড়ে পারবো না, জাস্ট এটা একটু রিডিং দিব কি কি ক্রাইটেরিয়া ফলো করলে আমরা ট্রান্সপ্লান্ট করব। বাট জেনারেল কিছু জিনিস আমরা জেনে রাখি, যেমন হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য আমরা ইনফ্রিকুয়েন্টলি লিভার ট্রান্সপ্লান্ট কনসিডার করি। আচ্ছা, 15 থেকে 50% পেশেন্টের ক্ষেত্রে আমরা করি। আচ্ছা এখানে কিছু ক্রাইটেরিয়া বলা, যেমন মিলান ক্রাইটেরিয়া। আপনি যদি এখানে সবগুলা ক্রাইটেরিয়া একটু অবজার্ভ করেন, দেখেন 3-4 রকমের ক্রাইটেরিয়া বলা হয়েছে। মোস্ট অফ দ্য ক্রাইটেরিয়াতেই বলা হয়েছে কি যে লেশন একটা থাকবে, ঠিক আছে, লেশন একটা থাকবে যেটার আয়তনটা বা যেটার হচ্ছে ডায়ামিটারটা লেস দেন অর ইকুয়াল টু 5 থেকে শুরু করে 7%। এখানে যেমন মিলান ক্রাইটেরিয়া 5 বা হচ্ছে ইউকে ক্রাইটেরিয়া 7, এরকম টাইপের একটা মেজারমেন্ট থাকবে। লিভারের টিউমারটা যে একটা টিউমার থাকবে সেটার সাইজটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 7, 5 থেকে শুরু করে 7, এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়া। আর অথবা আরেকটা বলা যে যদি 3 অর ফিউয়ার বা হচ্ছে 5 অর ফিউয়ার লেশন থাকে যেগুলোর প্রত্যেকটা লেস দেন অর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তো আমাদের এত জটিলতা আসলে পড়ার দরকার নেই, জাস্ট একদম ইন জেনারেল এটা আপনি বুঝে রাখেন যে যদি একটা লেশন থাকে সেটা মোটামুটি ভাবে ছোট হইতে হবে, সেটা 5 থেকে 7 এক একটা ক্রাইটেরিয়া অনুযায়ী এক এক রকম। আর যদি একাধিক লেশন থাকে স্পেশালি হচ্ছে 3 থেকে 5-এর কম, তাহলে আমাদের সাইজটা হইতে হবে হচ্ছে লেস দেন 3 সেন্টিমিটার। এটুকু জাস্ট জানেন, খুব ক্রাইটেরিয়া মনে রাখার দরকার নেই, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা এখন রিকারেন্সের কথাটা চিন্তা করেন, রিকারেন্স রেটটা কিন্তু তুলনামূলকভাবে কম, 8 থেকে 20%। এটা কম কেন বলছি, কারণ আপনি যদি লিভার ট্রান্সপ্লান্ট না করেন তাহলে দেখবেন যে সেটা রিকারেন্স রেট অনেক বেশি। আপনি যদি শুধুমাত্র হেপাটেক্টমি করে আসেন, তাও সব পেশেন্টে আপনি হেপাটেক্টমি করতেও পারবেন না। আচ্ছা, আর মোস্ট কমন টিউমার চিলড্রেনে কি সেটা তো বললামই। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যখন ইভালুয়েশন করবেন একটা পেশেন্টের তখন আপনি কি কি জিনিসপাতি দেখবেন লিভার ট্রান্সপ্লান্টেশনের রিসিপিয়েন্টের জন্য। আচ্ছা প্রথমত আপনি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের ব্যবস্থা করবেন, যেখানে ট্রান্সপ্লান্ট সার্জন থাকবেন, হেপাটোলজিস্ট থাকবেন, অ্যানেস্থেসিওলজিস্ট থাকবেন, অঙ্কোলজিস্ট থাকবেন, হ্যাঁ, এবং হচ্ছে হেপাটোলজিস্ট থাকবেন, এরকম। আচ্ছা তারপর হচ্ছে আপনি ফিজিক্যাল মেন্টাল কমরবিডিটি গুলো দেখলেন, কোনো ম্যালিগনেন্সি বা অ্যাক্টিভ কোনো সেপসিস আছে কিনা সেটা দেখলেন, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা সেগুলো দেখলেন, ঠিক আছে। আচ্ছা মোটামুটি এই জিনিসগুলো একটু রিডিং দিলেই হবে। আচ্ছা এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা, সেটা হচ্ছে লিস্টিং ফর লিভার ট্রান্সপ্লান্টেশন। দ্যাট মিনস আপনার কাছে যদি একসাথে একাধিক পেশেন্ট থাকে যাদের লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে, তার ক্ষেত্রে আপনি কাকে বেশি প্রায়োরিটি দিবেন। এখানে 3টা জিনিস বলা আছে, 3টা এথিক্যাল প্রিন্সিপাল। একটা হচ্ছে ইকুইটি বা নিড, একটা বলা হয় ইউটিলিটি বা ইউজফুলনেস, এবং আরেকটা বলা হয় ট্রান্সপ্লান্ট বেনিফিট। আচ্ছা ইকুইটি বা নিড মানে কি, এখানে হচ্ছে আপনি যে সবচেয়ে বেশি সিক তাকে সবার আগে প্রায়োরিটাইজ করবেন। আচ্ছা এরপরে দেখেন ইউটিলিটি, ইউটিলিটি মানে কি, যার আউটকাম সবচেয়ে ভালো হবে লিভার ট্রান্সপ্লান্টেশন থেকে তাকে আমরা সবার আগে দিব, এটা একটা। আর 3 নাম্বার যেটা বলা সেটা বলা হয় যে যাদের ক্ষেত্রে কিনা আমরা
ট্রান্সপ্ল্যান্ট করে সবচেয়ে বেশি ভালো সার্ভাইভাল পাবো উইদাউট ট্রান্সপ্ল্যান্টেশনের চেয়ে, মানে রিস্ক বেনিফিট রেশিও যার ক্ষেত্রে বেশি হবে আপনি তাকে প্রায়োরিটাইজ করবেন। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ৩ নাম্বারটা ফলো করাই বেটার, যে কার ক্ষেত্রে রিস্ক বেনিফিট রেশিও সবচেয়ে ভালো আমরা তাকে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের ক্ষেত্রে সবচেয়ে আগে রাখবো। আচ্ছা, এগুলা খুব একটা দরকার নেই। এখানে দেখেন একটা ভালো ছবি আছে যেখানে আমরা আসলে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের আগে পেশেন্টের কি অবস্থা ছিল, একটা সিরোটিক লিভারের চেহারা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন। আর এরপরে দেখেন যে আমরা একটা নতুন লিভার ট্রান্সপ্ল্যান্ট করলাম পেশেন্টকে এবং সেটাকে রিপারফিউশন করলাম, তখন কিরকম একটা অবস্থা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের আমরা জানি আগের মতোই যে আমরা ব্রেইন ডেড ডোনার থেকে নিতে পারি, বা আমরা হচ্ছে সার্কুলেটরি ডেড ডোনার থেকে নিতে পারি, আমরা লিভিং পার্সন থেকে নিতে পারি। এর বাইরেও লিভারের ক্ষেত্রে আরো কিছু অপশন থাকে, জাস্ট নামগুলো একটু জেনে রাখবেন, যেমন ডমিনো লিভার ট্রান্সপ্ল্যান্ট বা হচ্ছে অক্সিলারি লিভার ট্রান্সপ্ল্যান্ট, স্প্লিট অ্যান্ড রিডিউস সাইজ। জাস্ট নামগুলা খুব একটা বোঝার দরকার নেই, এগুলো স্কিপ করে যান। আচ্ছা, এখানে দেখেন ফ্যাক্টরস ডিটারমাইনিং গ্রাফট ফাংশন আফটার লিভার ট্রান্সপ্লান্টেশন। আপনি একটা লিভার ট্রান্সপ্লান্ট করার পরে সেটার ফাংশনটা কেমন হবে সেটার পিছনে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরস দায়ী থাকে। যেমন একটা হচ্ছে যে ডোনারের ক্যারেক্টারিস্টিক্স, ডোনারের এইজটা কিরকম, অ্যাডভান্সড এইজ কিনা সেটা একটা। দেন হচ্ছে যে ডেড আফটার সার্কুলেটরি, মানে সার্কুলেটরি ডোনার, এদের যারা সার্কুলেটরি ডেথ হওয়ার পর যারা ডোনার তাদের ক্ষেত্রে দেখা যায় তুলনামূলকভাবে কম থাকে সার্ভাইভাল বা হচ্ছে ফ্যাক্টরস। আচ্ছা, স্টিয়াটোটিক লিভার যাদের অলরেডি, যাদের ফ্যাটি লিভার আছে তাদের। দেন হচ্ছে যাদের গ্রাফট সাইজটা তুলনামূলকভাবে স্মল তাদের ক্ষেত্রে। আবার হচ্ছে যে আপনি ওয়ার্ম ইসকেমিক টাইমটা যদি অনেক বেশি হয় পেশেন্টের, হ্যাঁ। দেন হচ্ছে আপনি যেই টাইপ অফ প্রিজার্ভেশন সলিউশন ব্যবহার করতেছেন সেটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কোল্ড ইসকেমিক টাইমের উপর ডিপেন্ড করে। আর এগুলা গেল ডোনারের ফ্যাক্টর, এবং হচ্ছে এই যে আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড ফ্যাক্টর। রিসিপিয়েন্টের নিজস্ব কিছু ফ্যাক্টর থাকতে পারে, রিসিপিয়েন্টের আগের কোনো কোমরবিডিটি থাকতে পারে, ঠিক আছে, হেমোডাইনামিক বা মেটাবলিক আনস্টেবিলিটি থাকতে পারে। এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তার গ্রাফট ফাংশন কতটুকু ভালো হবে সেটা। আচ্ছা, এখন দেখেন পোস্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট কমপ্লিকেশন। লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরে যদি বলা হয় মোস্ট কমন বা মোস্ট সিরিয়াস লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন কোনটা, সেটা হবে হচ্ছে প্রাইমারি নন ফাংশন, মানে আপনি লিভার ট্রান্সপ্ল্যান্ট করলেন কিন্তু সেটা ফাংশনিংই হচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন এই জন্যই যেহেতু এটা মোস্ট কমন কজ, দ্যাট মিনস এটার জন্যই রিট্রান্সপ্ল্যান্টেশনটা জরুরি হইতে পারে। সো আমরা বলবো যে ইট ইজ দ্য মোস্ট কমন ইন্ডিকেশন ফর রিট্রান্সপ্ল্যান্টেশন। ওকে, এটা আমরা মনে রাখি। আচ্ছা, এখন আমাকে বলেন যে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরে কি কি ধরনের কমপ্লিকেশন হইতে পারে। আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে যে কোনো একটা অপারেশনের পরে কিন্তু মোর অরলেস সেম টাইপ অফ কমপ্লিকেশন হয়, তাই না? এখন আমাকে বলেন তো যে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরে সবচেয়ে কমনলি কোন কোন কমপ্লিকেশন হতে পারে, জাস্ট কয়েকটা আমাকে একটু মেনশন করে জানান। আচ্ছা, কেউ কি বলতে পারছেন যে একটা লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের পরে কোন কোন কমপ্লিকেশন আমরা চিন্তা করি মোস্ট ইম্পর্টেন্টলি? ওকে, আমরা কয়েকটা কমপ্লিকেশন আপনাদের কাছ থেকে পাচ্ছি। প্রাইমারি নন ফাংশন, ডিলেড গ্রাফ ফাংশন, ব্লিডিং, গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন। আর কেউ কিছু বলবেন? এখানে কি দেখেন অনেকগুলা কমপ্লিকেশন থাকবে কিন্তু, হ্যাঁ। আমরা দুই ভাগে ভাগ করে পড়বো, একটা হচ্ছে যে আমরা আর্লি কমপ্লিকেশন গুলা পড়বো এবং একটা হচ্ছে আমরা লেট কমপ্লিকেশন গুলা পড়বো। ঠিক আছে, আপনারা আরো কিছু মেনশন করেন, কারণ আমরা কিন্তু একটা লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে অনেক রকমের কমপ্লিকেশন পেয়ে থাকি। ঠিক আছে,
আচ্ছা, বাইল লিকেজ, ওকে। তাহলে আমরা যদি দেখে নেই, আপনারা আর কেউ কিছু বললে বলেন, আর আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা দেখেন, প্রথমত হচ্ছে আর্লি কমপ্লিকেশন গুলো। আর্লি কমপ্লিকেশন আমরা কখন বলবো? যদি ট্রান্সপ্লান্টেশনের উইদিন 6 মান্থস কমপ্লিকেশন ডেভেলপ করে, এগুলাকে আমরা বলবো হচ্ছে আর্লি কমপ্লিকেশন। যেমন গ্রাফট, একজন বলেছিলেন গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন, হ্যাঁ এটা আমরা বলবো গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন, এটা একটা হতে পারে। যেটার কারণে দেখা যায় কি যে প্রাইমারি নন ফাংশন বা হচ্ছে ডিলেড গ্রাফ ফাংশন, এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, তারপরে দেখেন সার্জিক্যাল যে কোনো একটা অপারেশনেই কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন থাকে, যেমন কি একটা অপারেশন করলে সেই জায়গায় ব্লিডিং হতে পারে। আবার লিভারের যে কোনো একটা অপারেশনই আমরা চিন্তা করি কি বাইল লিক হতে পারে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে যে যেহেতু এখানে একটা হেমোস্ট্যাটিক ব্যাপার থাকে, সো হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেনে থ্রোম্বোসিস হতে পারে, হ্যাঁ। প্রাইমারি অ্যানাস্টোমোটিক স্ট্রিকচার হয়ে যেতে পারে, যেই জায়গাটা আমরা অ্যানাস্টোমোসিস করলাম সেই জায়গাটা সরু বা ন্যারোয়িং হয়ে যেতে পারে। কিছু মেডিকেল সমস্যা দেখা দেয়, যেমন ইনফেকশন হতে পারে বা রিজেকশন হতে পারে। আর লেট কমপ্লিকেশন আমরা কখন বলবো? যখন আফটার 6 মান্থস কমপ্লিকেশন ডেভেলপ করবে, যেমন হচ্ছে ইসকেমিক কোলাঞ্জিওপ্যাথি ডেভেলপ করতে পারে, ভাস্কুলার স্টেনোসিস, ইনসিশনাল হার্নিয়া, কিছু ইনফেকশন, রিজেকশন, রেনাল ইম্পেয়ারমেন্ট, এই জিনিসগুলো হতে পারে। ওকে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বললাম যে আমরা কিন্তু কিছু ডিজিজের পরিপ্রেক্ষিতে লিভার ট্রান্সপ্লান্টেশনটা চিন্তা করি। কিছু ক্রনিক ডিজিজ মানে যেগুলো কিনা সহজে ভালো হচ্ছে না। তো এমন যদি হয় যে আমরা লিভার ট্রান্সপ্লান্ট করলাম, তারপরও সেই ডিজিজগুলো যদি রিকারেন্স হয়, এরকম কিছু ক্রাইটেরিয়া আমরা ভাগ করি। তাহলে দেখেন কি কি ক্ষেত্রে ডিজিজ রিকারেন্স হতে পারে। যেমন ম্যালিগন্যান্ট ডিজিজ, এটা আমরা আগেই পড়েছিলাম, 8 থেকে 20% ক্ষেত্রে রিকারেন্স হতে পারে। তারপর হচ্ছে ভাইরাল ডিজিজ, যেমন হেপাটাইটিস বি বা সি ভাইরাস দিয়ে ডিজিজ হতে পারে। অটো ইমিউন ডিজিজ হতে পারে, যেমন পিবিসি বা পিএসসি। লাইফস্টাইল রিলেটেড ডিজিজ যেমন এনএএফএলডি, এগুলা বা অ্যালকোহলিক লিভার ডিজিজ, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্স কিন্তু হতে পারে। মানে মোট কথা হচ্ছে ইন্ডিকেশন হিসেবে আমরা যা যা বলছিলাম সেগুলাই আলটিমেটলি পরবর্তীতে রিকারেন্স হতে পারে। সো এগুলোর নামগুলো আমরা একটু জাস্ট দেখে রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা বলছি যে ডিসফাংশন বা হচ্ছে নন ফাংশন, এটা খুব কমন একটা কমপ্লিকেশন। তো এটা আমরা বুঝবো কিভাবে? তো মোস্ট কমন প্রেজেন্টেশন হয় যে পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থাকবে, বাট তার লিভারের যে এনজাইম গুলা সেটা এলিভেটেড থাকবে। এখন কথা হচ্ছে যে তার ডিসফাংশন হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, বলা হয়ে থাকে যে লিভারের ফাংশন যতদিন পর্যন্ত 80 to 85% থাকে, ততদিন পর্যন্ত তার এনজাইমের কিন্তু কোনো এদিক ওদিক হয় না, চেঞ্জ হয় না। সো যখনই একটা পেশেন্টের এনজাইম চেঞ্জ হয়ে যাচ্ছে বা এনজাইম লেভেলটা বেড়ে যাচ্ছে, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই ট্রান্সপ্ল্যান্ট করা লিভারটা ঠিক মতো কাজ করতে পারছে না। ঠিক আছে, তো এটার একটাই উপায়, সেটা হচ্ছে আমরা রেগুলার পেশেন্টের লিভার এনজাইম গুলা মনিটর করব। ঠিক আছে, রেগুলার আমরা লিভার এনজাইম গুলা মনিটর করবো, স্পেশালি হচ্ছে ফার্স্ট 3 মান্থস আফটার ট্রান্সপ্লান্টেশন। ট্রান্সপ্লান্টেশনের পরে প্রথম 3 মাস আমরা ফ্রিকোয়েন্টলি পেশেন্টকে মনিটর করব। ওকে, সেগুলো লাগবে না। আচ্ছা, এখানে লাস্টলি হচ্ছে সামারি বক্স 89.8 এ কিছু ডেফিনেশনের কথা বলা, এগুলো একদম মেডিসিন রিলেটেড পড়াশোনা আর কি, এগুলো খুব একটা দরকার নাই। এগুলো নিজেদের ইন্টারেস্ট থেকে জাস্ট একটু দেখে নিতে পারেন। ওকে। আচ্ছা, তো লিভার ট্রান্সপ্লান্টেশনের ওভারঅল অপারেশন বা এই রিলেটেড অনেক কিছু আসলে থাকবে, যেটা খুবই জটিল প্রক্রিয়া বা একদম কি বলা হয় পোস্ট গ্রাজুয়েশনের পরবর্তী লেভেলের আসলে সুপার স্পেশালাইজেশনের পড়াশোনা। সো এগুলো আমরা এখানে ডিটেলস পড়বো না, আমরা আমাদের যে কোনো একটা এন্ট্রান্স এক্সাম বা হচ্ছে আমাদের লেভেলে যতটুকু লাগে শুধুমাত্র ততটুকুই কভার করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, সো সেই হিসেবে আপনারা একটু বলেন যে আপনাদের এখন পর্যন্ত লিভার ট্রান্সপ্লান্টেশন রিলেটেড কারো কোনো কনফিউশন আছে কিনা। যদি না থাকে আমি তাহলে আপনাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্টেশনে। আচ্ছা, আপনারা লিভারের ক্ষেত্রে যেরকম বলেছিলেন, আমাকে কেউ বলতে পারেন যে প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্টেশন আমরা কখন করি সাধারণত? ইন্ডিকেশন যদি বলতে হয়, আপনারা যখন একটা দুইটা অর্গানের মানে ট্রান্সপ্লান্টেশনের ইন্ডিকেশন জেনে যাবেন, তখন কিন্তু আপনাদের চিন্তা করাটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন তো যে আমরা কোন কোন কারণে প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি?
আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন যে এটা একটু বুদ্ধি করে আপনাদের অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে প্যানক্রিয়াসের সাথে আমরা সাবসিকুয়েন্টলি আরেকটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে থাকি সাধারণত একই সাথে, হ্যাঁ? কেউ কি বলতে পারেন যে এটা কোনটা মোস্ট কমনলি? প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্টেশনের সাথে আমরা মোস্ট কমনলি আরেকটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। সেটা কি? মানে আমরা সিঙ্গেল প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াস অ্যালোন খুব কম টাইমই ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। এটার সাথে আমরা রিলেটেড আরেকটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। কেউ বলতে পারেন সেটা কি? আচ্ছা, আপনারা যখন লিভার ট্রান্সপ্ল্যান্টেশনে প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্টেশনের ইন্ডিকেশনটা জানবেন, তখনই কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে এটার সাথে আমরা কোন অর্গানটা সাবসিকুয়েন্টলি ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। যে একজন বলেছে টাইপ 1 ডায়াবেটিস এবং এন্ড স্টেজ লিভার না। এটা একটু সমস্যা। টাইপ 1 ডায়াবেটিসটা কারেক্ট, বাট এন্ড স্টেজ লিভার ডিজিজ না, এটা এন্ড স্টেজ কিডনি ডিজিজ হবে। কেন আমি বলে দেই দেখেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে প্যানক্রিয়াস আপনি কেন ট্রান্সপ্ল্যান্টেশন করবেন? সেটা হচ্ছে পেশেন্টের নরমোগ্লাইসেমিয়াটা রিস্টোর করার জন্য। নরমোগ্লাইসেমিয়াটা রিস্টোর করার জন্য, হ্যাঁ? যেন ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন গুলাকে আমরা লিমিট করতে পারি। এখন দেখেন যেটা বলা যে প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্টেশন ইজ কমনলি মোস্ট কমনলি পারফর্মড ইন ইন্ডিভিজুয়াল উইথ টাইপ 1 ডায়াবেটিস উইথ এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এখন দেখেন যেসব পেশেন্টের কিডনি ডিজিজ থাকে, আপনি যখন তাদের হিস্ট্রি নেবেন বা এক্সামিন করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন তাদের কিন্তু ডায়াবেটিস ছিল বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করেছে। সো এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যাদের থাকে তাদের আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে চলে যায়। তো তখন আমরা সেসব পেশেন্টের ক্ষেত্রে প্যানক্রিয়াস সাথে হচ্ছে কিডনি দুইটা একসাথে আমরা ট্রান্সপ্ল্যান্ট চিন্তা করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মোস্ট কমন ইন্ডিকেশন। আচ্ছা, তাহলে আপনাদেরকে যদি বলা হয় যে প্যানক্রিয়াসের সাথে সাবসিকুয়েন্টলি কোন অর্গানটা আমরা ট্রান্সপ্ল্যান্ট করে থাকি, সেটা হচ্ছে যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে থাকি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন সলিড অর্গান প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট এটার কয়েকটা ইন্ডিকেশন বা হচ্ছে কয়েকটা টাইপস আপনাদের বলা হয়েছে। যে প্রথমত সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে সাইমালটেনাস প্যানক্রিয়াস কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এটা হচ্ছে কমনেস্ট টাইপ অফ প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট। এটা আমরা কখন করি? যাদের কিনা ডায়াবেটিস আছে এবং সাথে তাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে সিকেডি, এবং সিকেডিটা এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে গেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট অ্যালোন। এটা আমরা কাদের ক্ষেত্রে করি? যাদের কিনা টাইপ 1 ডায়াবেটিস আছে এবং রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে এবং সাথে পেশেন্টের আনঅ্যাওয়ারনেস থাকছে, মানে পেশেন্ট এটা টের পাচ্ছে না, এরকম একটা অবস্থায় যদি থাকে, তাদের কিন্তু আলটিমেটলি কোনো ওয়ার্নিং ছাড়াই হাইপোগ্লাইসেমিক কোমা ডেভেলপ করে যেতে পারে, হ্যাঁ? তো তাদের ক্ষেত্রে আমরা পেশেন্টের এরকম ভাবে লিভার মানে প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট চিন্তা করে থাকবো। তাহলে দেখেন, যদি দুইটা একসাথে আমরা ট্রান্সপ্ল্যান্ট করি, এটার এটার ইন্ডিকেশনটা কি? পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস থাকবে 1 নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে ডায়াবেটিসের সাথে পেশেন্টের কিডনি ফেলিওর ডেভেলপ করবে। আচ্ছা, আর শুধুমাত্র প্যানক্রিয়াস আমরা কখন ট্রান্সপ্ল্যান্ট করব? যাদের কিনা টাইপ 1 ডায়াবেটিস আছে, সাথে তার রিপিটেড এপিসোড অফ হাইপোগ্লাইসেমিয়া, এবং এই হাইপোগ্লাইসেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ আনঅ্যাওয়ারনেস, মানে পেশেন্ট খেয়ালই করবে না কিন্তু আলটিমেটলি তার কোমার দিকে চলে যেতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যানক্রিয়াস আফটার কিডনি ট্রান্সপ্ল্যান্ট। দ্যাট মিন্স আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে গেছে, পরে আপনি প্যানক্রিয়াস করতেছেন। খুব একটা দরকার নেই এটা, মানে আমরা কমনলি করি না। আর আরেকটা হচ্ছে সাইমালটেনাস ডিসিজ ডোনার প্যানক্রিয়াস এবং লাইভ ডোনার কিডনি। দ্যাট মিন্স একটা মরে যাওয়া মানুষের কাছ থেকে আপনি প্যানক্রিয়াস নেবেন, আর একটা বেঁচে থাকা মানুষের কাছ থেকে আপনি কিডনি নেবেন। তো এটা একটু ইমব্যালেন্স হয়ে যায়, এটা সচরাচর আমরা করি না। ওকে, চ্যালেঞ্জিং হয় বেশি। আচ্ছা, এখন দেখেন যেহেতু এই চ্যাপ্টারটা আমরা সলিড অর্গান ট্রান্সপ্ল্যান্ট আলোচনা করছি, আমরা কিন্তু অনেক সময় পার্শিয়ালি কিছু সেলও ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। যেমন দেখেন প্যানক্রিয়াসের ক্ষেত্রে, যেহেতু আমাদের এখানে ইন্ডিকেশন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সো আমরা কিন্তু অনেক সময় আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স সেলটাও শুধুমাত্র ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ট্রান্সপ্ল্যান্টেশনের একটা অল্টারনেটিভ, ঠিক আছে? আমরা শুধুমাত্র বিটা সেল ট্রান্সপ্ল্যান্টও কিন্তু করে থাকি, বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলগুলা। ওকে, আচ্ছা, ওকে। এখন দেখেন এখানে যেটা বলা হয়েছে, আচ্ছা কিডনি এটা, আচ্ছা আমি কয়েকজনের কাছ থেকে অ্যান্সারটা পেয়েছি, আমি আসলে প্রথমে খেয়াল করিনি, আপনারা কয়েকজনই ভালো অ্যান্সার করতে পেরেছেন যে
লিভার ট্রান্সপ্লান্টেশনের প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্টেশনের সাথে আমরা মোস্ট কমনলি কিডনি ট্রান্সপ্লান্ট করি। ভেরি গুড, হ্যাঁ, এটা আপনাদের খুব ভালো একটা আসলে নলেজ, যেটা আপনারা জানেন অলরেডি। আচ্ছা, এখন দেখেন এখানে বলা হয়েছে যেটা সাইমালটেনিয়াস প্যানক্রিয়াস এবং কিডনি ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি পারফর্ম প্রসিডিউর ফর পেশেন্টস উইথ টাইপ 1 ডায়াবেটিস এন্ড রেনাল ফেলিওর। এটা আমরা অলরেডি মেনশন করে ফেলছি। আচ্ছা, ইন্ডিকেশনগুলো আপনারা এখান থেকে দেখেন যে এখানে কয়েকটা জিনিস বলা আছে, যে এটা তো একদম গ্রস কথা। তো এখানে আরো কিছু সাবডিভিশন করা আছে, যে যেমন টাইপ 1 ডায়াবেটিস যাদের এন্ড স্টেজ রেনাল ফেলিওর ডেভেলপ করলো, তাদের অনেক সময় দেখা যায় উইদিন 6 মান্থ ডায়ালাইসিস লাগতে পারে। সেগুলো দরকার নাই। এখানে একটা মানে ভ্যালু একটু খেয়াল করেন যে আমরা এটা কিভাবে বুঝবো যে এই ইন্ডিকেশনটা পেশেন্টের জিএফআর যদি লেস দেন 20% হয়ে 20 ml/মিনিট হয়ে যায়। ঠিক আছে, জিএফআরটা যদি অনেক কমে যায়। আচ্ছা, এটা খুব একটা দরকার নেই, এটা অলরেডি আমরা দেখে নিচ্ছি, একটু জাস্ট রিডিং দিবেন। আচ্ছা, এখানে যেটা বলা যে ডোনেশন আফটার ব্রেন ডেথ, এটা সাধারণত আমরা 70% 75% পেশেন্টের কাছ থেকে নিয়ে থাকি। আর আরেকটা হচ্ছে ডোনেশন আফটার সার্কুলেটরি ডেথ, এটা 25% পেশেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করি। আর অর্গান প্রিজার্ভেশনের কথা তো আপনারা জানেন যে স্ট্যাটিক একটা কোল্ড স্টোরেজ টাইম আমরা মেনটেন করি। এটাই হচ্ছে মেইন আমাদের অর্গান প্রিজার্ভেশনের উপায়। আচ্ছা, আমরা প্যানক্রিয়াস থেকে একদম বেশি বেছে বেছে পড়বো, কারণ খুব বেশি ইম্পর্টেন্ট না এটা। এগুলো স্কিপ করেন, এগুলো লাগবে না। আচ্ছা, এইখানে দেখেন কমপ্লিকেশনস ফলোইং প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট, এটা আপনারা একটু বলেন তো, অলরেডি দেখি আপনাদের কতটুকু আইডিয়া আছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যেহেতু অনেকগুলো ট্রান্সপ্ল্যান্ট পড়ে ফেলছেন, আপনাদের কিন্তু মোটামুটি জানা আছে যে যে কোনো একটা ট্রান্সপ্ল্যান্টেশনের পরে কি কি ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, তাই না? সো আপনারা একটু বলে ফেলেন তো ঝটপট যে আমরা প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্টেশনের পরে কি কি কমপ্লিকেশন পেতে পারি, কমন গুলা বলবেন জাস্ট। তাহলে আমরা কি কি কমপ্লিকেশন পেতে পারি বলেন তো দেখি। আচ্ছা, একজন অনেকগুলো অ্যান্সার করেছেন, ব্লিডিং, রিপারফিউশন, থ্রম্বোসিস, হেমোরেজ, রিজেকশন। ওকে, আর কিছু? অনেকগুলো আমরা চলে আসছি, আর কিছু কি অ্যাড করবেন? আচ্ছা, আমরা একটু তাহলে দেখে নিই। দেখেন, কমপ্লিকেশনের গুলোর মধ্যে কয়েক ধরনের কমপ্লিকেশন, একটা হচ্ছে যে জেনারিক কিছু কমপ্লিকেশন, ব্লাডার ড্রেনেজ, আমরা হেডিং গুলো পড়ার দরকার নেই, আমরা জাস্ট ভিতর থেকে কমপ্লিকেশনের টাইপস গুলো পড়ে নিব। যেমন দেখেন, ব্লিডিং হতে পারে, রিপারফিউশন প্যানক্রিয়াটাইটিস হতে পারে। দ্যাট মিনস আমরা যখন রিসিপিয়েন্টের বডিতে নতুন একটা প্যানক্রিয়াস এসে জোড়া লাগালাম, তখন সেখানে যখন আমরা ব্লাড ভেসেল গুলা দিয়ে ব্লিডিংটাকে স্টাবলিশ করলাম বা সার্কুলেশনটাকে স্টাবলিশ করলাম, তখন দেখা যায় কি যে ডোনারের বডি থেকে কিন্তু কিছু প্যানক্রিয়াটিক টিস্যু বা কিছু এনজাইম অনেক সময় রিসিপিয়েন্টে চলে যেতে পারে, বা যে কোনো একটা ফরেন ম্যাটেরিয়াল, যার কারণে আলটিমেটলি কিন্তু প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। থ্রোম্বোসিস হতে পারে যে কোনো অপারেশনের মতোই, প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে মোস্ট কমনলি।
রিজেকশন হতে পারে, ইনফেকশন হতে পারে, স্পেশালি সাইটোমেগালো ভাইরাস বা ক্যান্ডিডা। কারণগুলো আপনারা জানেন, যে কোনো একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে কিন্তু সাধারণত ক্যান্ডিডা এবং সাইটোমেগালো ভাইরাস এগুলো দিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, স্টোমা ফর্মেশন হতে পারে, এই কয়েকটা জিনিস আমরা জানলেই হবে। আচ্ছা, আর ইমিউন সাপ্রেশন বা ফলো আপ এটা এখানে খুব একটা দরকার নেই, আমরা অন্যান্য চ্যাপ্টারে পড়ে নিচ্ছি, সো আমাদের এগুলো আর লাগবে না। ওকে, আচ্ছা, আমরা এগুলো থেকে জাস্ট অল্প অল্প কিছু জিনিস পড়বো। আমরা লাস্টলি পড়বো যেটা, সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনাল অ্যান্ড মাল্টিভিসেরাল ট্রান্সপ্লান্টেশন। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমরা যত রকমের জিআইটি ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি তার মধ্যে কিন্তু ইন্টেস্টাইনাল বা মাল্টিভিসেরাল ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশন সবচেয়ে ডিফিকাল্ট। কারণ ইন্টেস্টাইন এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে নিয়ে দেওয়া এটা খুবই ঝামেলার একটা প্রসিজিওর। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে এমন কোন ক্ষেত্র আছে যেখানে আমাদের ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশনটা দরকার হয়, বা আমরা যদি ইন্ডিকেশনটা জিজ্ঞেস করি, এমন কোন কোন ডিজিজ বা এমন কোন ক্ষেত্র আছে যেখানে আমরা পেশেন্টের সাধারণত ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশনটা চিন্তা করি? জাস্ট এক কথায় যদি বলতে হয় আমরা কি বলবো বলেন তো দেখি? ওকে, তাহলে আপনাদের কাছ থেকে অনেকগুলো অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, আমরা একটু চেক করি তাহলে। আচ্ছা, ওকে, একজন বলেছেন ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, ইন্ট্রাগ্রামিনাল টিউমার, অ্যাকিউট ভাস্কুলার ক্যাটাস্ট্রোফ। আচ্ছা, অনেকগুলো অ্যান্সারই আমরা পেলাম। এখন কথা হচ্ছে আমরা আসলে কেন ট্রান্সপ্ল্যান্ট করি? এখন আপনারা যে কন্ডিশনগুলো বলেছেন, এমন অনেক কন্ডিশন আছে কি যেখানে আমাদের ইন্টেস্টাইনটাকে রেস্ট দিতে হয়। আপনারা খুব কমনলি একটা জিনিস শুনে থাকবেন, সেটা হচ্ছে টিপিএন বা টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন, বা পিএন প্যারেন্টেরাল নিউট্রিশন। আচ্ছা, এইটা আমরা বলে থাকি কি যে যেসব পেশেন্টের গাটে কোনো একটা ডিজিজ থাকে, যে ডিজিজের কারণে আমরা তাকে এন্টেরালি বা মুখে খাবার দিতে পারি না, তাদের ক্ষেত্রে আমরা প্যারেন্টেরাল ফিডিং চিন্তা করি বা প্যারেন্টেরাল নিউট্রিশন দিয়ে থাকি। যেমন ধরেন আপনারা একটা কন্ডিশন শুনেছেন না, যে আমরা বলি যে শর্ট বাউল সিনড্রোম। শর্ট বাউল সিনড্রোম মানে কি, যে কোনো পেশেন্টের আইলিয়ামটা যদি আমরা অনেক বেশি কেটে ফেলি, যে সেখানে একদম লেস দেন 100 100 সেন্টিমিটারের মতো থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে 100 সেন্টিমিটারের মতো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত পেশেন্টকে শর্ট বাউল সিনড্রোম বলি এবং প্যারেন্টাল নিউট্রিশন চিন্তা করি। আবার আমাদের কিছু আইবিডি টাইপ কন্ডিশন আছে, যেমন হচ্ছে ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস। ওইসব ক্ষেত্রেও দেখা যায় কি পেশেন্টের যে রিঅ্যাবজর্পশন করার ক্ষমতাটা বা আমাদের গাটের যে নর্মাল অ্যাকশন গুলা, সেগুলো নষ্ট হয়ে যায়। আবার আপনারা যে কন্ডিশন গুলো বললেন, যেমন ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া বা হচ্ছে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস বা বিভিন্ন ধরনের টিউমার, প্রত্যেকটা জায়গায় দেখা যায় কি যে আমাদের ইন্টেস্টাইনের নর্মাল ফাংশন গুলো নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে ইন্টেস্টাইনের নর্মাল ফাংশন যদি নষ্ট হয়ে যায়, আমরা কি সাথে সাথে ট্রান্সপ্ল্যান্ট চিন্তা করব? করব না। কেন করব না? কারণ আমাদের প্যারেন্টেরাল নিউট্রিশনের অপশন আছে। ট্রান্সপ্ল্যান্টেশনটা খুব জটিল একটা প্রক্রিয়া, হ্যাঁ, এবং যখন এটা ইন্টেস্টাইনাল ট্রান্সপ্ল্যান্টেশন হয় এটা আরো জটিল। সো আমরা যেটা করব, যে কোনো একটা জায়গায় যখন আমাদের ইন্টেস্টাইনকে কোনো রকমের বাইপাস করতে হবে বা ইন্টেস্টাইনে আমরা খাবার দিতে পারবো না, তখন আমরা প্রথম কাজটা করব হচ্ছে প্যারেন্টেরাল নিউট্রিশন। এখন এই প্যারেন্টেরাল নিউট্রিশন মানে কি? মানে হচ্ছে আমরা তার জিআইটিটাকে রেস্ট দিয়ে আমরা সেটা ইন্ট্রাভেনাস ভাবে বা হচ্ছে আমরা আইভি রুটে পেশেন্টকে ক্যানুলার করার মাধ্যমে
একটা নিউট্রিশন দিব। এখানে কিছু ব্যাগ কিনতে পাওয়া যায় যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে ফ্যাট প্লাস অন্যান্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, এই প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে। তো আমরা ওইরকম একটা ব্যাগ কিনে পেশেন্টের বডিতে একটা ক্যানুলা করে সেখানে এই জিনিসগুলা সাপ্লাই দিই। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে আমরা যে প্যারেন্টেরাল নিউট্রিশন দেই, এটা আমরা কোন ভেইনগুলোতে বেশি দেই? কারো যদি আইডিয়া থাকে একটু বলেন। এটা যদিও এই চ্যাপ্টার রিলেটেড না, বাট এমনি জানার জন্য বলতেছি। আপনি যদি কোনো আইডিয়া থাকে একটু বলেন যে আমরা এই যে প্যারেন্টাল নিউট্রিশনটা দেই, এটা আমরা সাধারণভাবে কোন রুটে দেই, মানে কোন ভেইনে বা কোন জায়গায় দিই, বলেন তো একটু দেখি। এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে এগুলোর সাথে আপনাদের ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশনের ইন্ডিকেশনটা বেশি রিলেটেড। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন প্যারেন্টাল নিউট্রিশনটা আমরা কিন্তু দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে সেন্ট্রালি দিতে পারি আর একটা হচ্ছে পেরিফেরালি দিতে পারি। আমাকে বলেন তো মোস্ট কমন কোনটা, বা হচ্ছে মোস্টলি আমরা কোন কোন রুটে দিয়ে থাকি? আচ্ছা, এখন দেখেন সেন্ট্রাল বা পেরিফেরি যাদের ক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে দীর্ঘদিন যাবত প্যারেন্টাল নিউট্রিশন দিতে হয়। ঠিক আছে, যেমন কোনো একটা অপারেশনের পরে বা কোনো একটা মানে গাট ডিসফাংশন হয়ে গেল, আমাদের দীর্ঘদিন যাবত কন্টিনিউ করতে হবে। সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত সেন্ট্রাল রুটটাকেই চুজ করি। ঠিক আছে, সেন্ট্রাল রুটটাকে চুজ করলে আমরা কোথায় দিই? সাধারণত আমরা ইন্টারনাল জুগুলার ভেইন বা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই জায়গাগুলো দিয়ে পেশেন্টের অ্যাট্রিয়ামে পৌঁছায় দিই। ঠিক আছে, এভাবে করি। আর আরেকটা হচ্ছে পেরিফেরালি অনেক সময় আমরা দিয়ে থাকি, বিশেষ করে আমাদের হ্যান্ডের যে ভেইনগুলা সেগুলাতে। বাট এটাতে সমস্যা কি? এটাতে সমস্যা হচ্ছে পেশেন্টের থ্রোম্বোফ্লিবাইটিস ডেভেলপ করার একটা চান্স থাকে, কারণ আমরা তো এখানে নর্মাল কোনো স্যালাইন দিচ্ছি না, এখানে আমরা এমন কিছু খাবার দিচ্ছি যেগুলোর অসমোলারিটি আমাদের নর্মাল বডি ফ্লুইডের অসমোলারিটির চেয়ে অনেক বেশি। যার কারণে এগুলো যখন আমাদের ব্লাডের মধ্য দিয়ে যায়, তখন ব্লাড ভেসেল গুলাতে এক ধরনের রিয়াকশন তৈরি করে বা ইনফ্লামেশন তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে থ্রোম্বোফ্লিভাইটিস। ওকে, আচ্ছা, এখন যখন পেশেন্টের এই কন্ডিশনগুলো ডেভেলপ করে যায়, দ্যাট মিন্স হচ্ছে পেশেন্টের কিন্তু আমরা নিউট্রিশন দেওয়াটা এতটাও সহজ না। প্রথম কথা হচ্ছে আপনি পেরিফেরালি দীর্ঘদিন যাবত দিতে পারবেন না, সমস্যা ডেভেলপ করবে। আর এবার আসি আমরা সেন্ট্রালে আপনি সেন্ট্রাল ভেনগুলোর মাধ্যমে যে দিবেন, সেন্ট্রাল ভেন খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। আপনাকে অনেক ক্যারিকাচার করে সেন্ট্রাল ভেনটাকে খুঁজে বের করতে হবে, এটা একটা। কারণ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার যখন করি তখন আমাদের জন্য সেটা খুব রিস্কি। আরেকটা হচ্ছে আপনি যখন সেন্ট্রালি ভেইনে একটা কিছু দিতে যাবেন, তখন যেটা ঝামেলা হয় কি যে সেন্ট্রাল কোনো একটা ভেইনে কিছু একটা আপনি একটা ক্যানুলা করবেন বা যে কোনো বাইরের কিছু ঢুকাবেন, একে তো সেখানে একটা এয়ার এম্বোলিজম হয়ে যাওয়ার খুব বড় একটা চান্স থাকে। যেখানে একটা আপনি ওপেনিং তৈরি করবেন সেখানে স্বাভাবিক আপনার ফ্লুইডের সাথে অনেক বাবল চলে আসতে পারে, এটা একটা তার একটা মানে এয়ার এম্বোলিজম হতে পারে। আরেকটা হচ্ছে যেহেতু সেন্ট্রাল ভেইনটা আমাদের চেস্ট ক্যাভিটির ভিতরে থাকে, হ্যাঁ, তো আপনি যখন চেস্ট ক্যাভিটিতে বাইরে থেকে ওপেনিং করে করে যাবেন, তখন কি হয়, তখন চেস্টের যে আমাদের ওয়ালগুলো আছে সেগুলোর ভিতরেও বাহির থেকে বাতাস ঢুকে যেতে পারে। দ্যাট মিন্স কি হতে পারে? দ্যাট মিন্স পেশেন্টের একটা সার্জিক্যাল এমফাইসেমা ডেভেলপ করতে পারে। এমফাইসেমা মানে কি? যে কোনো একটা টিস্যু স্পেসে যখন বাতাস থাকে, দ্যাট মিন্স তার সার্জিক্যাল এমফাইসেমা ডেভেলপ করে যেতে পারে। আবার সেন্ট্রাল ভেইনে আপনি এত বড় একটা ক্যানুলা করে বাহির থেকে কিছু দিবেন, সেখানে ইনফেকশন হয়ে গেলে সেটাও খুব সিরিয়াস হয়ে যাবে। দ্যাট মিন্স আমি পুরো ব্যাপারটা যে কারণে বলা সেটা হচ্ছে যে আপনি প্যারেন্টেরাল নিউট্রিশন যখন দিতে যাবেন, সেটার অনেকগুলো ড্রব্যাক আছে। দীর্ঘদিন যাবত এটা কখনোই কন্টিনিউ করতে পারবেন না। আবার দিতে দিতে অনেক সময় ভেইনগুলা আস্তে আস্তে করে অবলিটারেটেড হয়ে যাবে। এখন যখন এরকম হয়ে যাবে যে আপনি সেন্ট্রাল ভেন খুঁজে পাচ্ছেন না, বা আপনি সেন্ট্রাল ভেন গুলো অবলিটারেটেড হয়ে গেছে, বা পেশেন্টের আর্টারিতে বা মানে ভেন গুলোতে ইনফেকশন হয়ে গেছে, এই ধরনের কন্ডিশন গুলো যখন ডেভেলপ করবে, তখন আপনার হাতে আর কোনো উপায় থাকবে না, এবং আলটিমেটলি আপনাকে কিন্তু তখন ট্রান্সপ্লান্টেশনের দিকে যেতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে বলা হয়েছে যে কমপ্লিকেশনস ফ্রম প্যারেন্টাল নিউট্রিশন ফর ইরিভার্সিবল ইন্টেস্টাইনাল ফেলিওর। এই কথাগুলো আমরা কেন বললাম? ইন্ডিকেশনটা বলার জন্য। তাহলে দেখেন ইন্ডিকেশন হিসেবে কি লেখা, যে প্যারেন্টাল নিউট্রিশনের যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলার হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশনের মেইন একটা ইন্ডিকেশন। ঠিক আছে, ধরেন কোন একটা পেশেন্টের ইরিভার্সিবল ইন্টেস্টাইনাল ফেলিওর হয়ে গেল, তাকে আপনি প্যারেন্টেরাল নিউট্রিশন দিলেন, সেটা থেকে কমপ্লিকেশন গুলা যেন না হতে পারে, বা হইলে সেই ক্ষেত্রে আপনার একমাত্র সমাধান হচ্ছে আপনি পেশেন্টকে ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশন দিবেন। ওকে, এখন দেখেন এখানে আরো কিছু ইন্ডিকেশন দেয়া, আপনাকে এতক্ষণ ধরে যে জিনিসগুলো বললাম এগুলা চিন্তা করলে আপনার ইন্ডিকেশন গুলো সহজ হয়ে যাবে। প্রথমে দেখেন এক নম্বরেই বলা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস অফ প্যারেন্টেরাল নিউট্রিশন।
ঠিক আছে? আচ্ছা, ২ নাম্বার কথাটা দেখেন, সিভিয়ার সেপসিস। এই জায়গাতে আপনারা অনেকে দ্বিমত পোষণ করবেন। কারণ আপনারা কিন্তু অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টার গুলাতে পড়ে আসছেন যে সেপসিস থাকলে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না। এখন দেখেন এই সেপসিসটা কোন সেপসিস? সেটা হচ্ছে আপনাদের ক্যাথেটার রিলেটেড সেপসিস। ওই যে আমি বললাম সেন্ট্রাল ভেনাস লাইন বা হচ্ছে পেরিফেরালি আপনি একটা ক্যানুলা করলেন, এই জায়গাগুলোতে কিন্তু ইনফেকশন ডেভেলপ করে সেপসিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেই সেপসিসটা খুবই লাইফ থ্রেটেনিং হয়। ঠিক আছে? আবার দেখেন আপনি সেন্ট্রাল ভেইনে যখন দিবেন তখন এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তার মানে এই সেপসিস হতে লাগলে তখন আপনি দিবেন। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি জানেন যে একটা অ্যাক্টিভ ইনফেকশন থাকলে আপনি দিতে পারবেন না, তাহলে আপনার সমাধান কি? আপনি তখন পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিবেন, সেপসিসটা রিজলভ করুক, তারপরে আপনি পেশেন্টের ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টটা চিন্তা করবেন। ওকে? আপনি অ্যাক্টিভ ইনফেকশন থাকা অবস্থায় কিন্তু ট্রান্সপ্লান্ট করবেন না। আচ্ছা, তারপর যেটা আমি অলরেডি মেনশন করে দিলাম যে সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেসটা আপনি ঠিক মতো পাইলেন না, তখন আমরা করতে পারি। হ্যাঁ? আচ্ছা, তারপর আরেকটা যেটা যে ট্রান্সপ্লান্টেশন ভেরি পুয়ার কোয়ালিটি আছে, এটা এটা হচ্ছে যে কারো যদি অনেকদিন যাবত গাট ফেইলিওর হয়, তার যদি পুয়ার কোয়ালিটি অফ লাইফ ডেভেলপ করে যায়, তখন আপনি ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে তার কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ? আচ্ছা, আবার অনেক সময় অন্য কোনো ভিসেরার মানে দরকার হয় ট্রান্সপ্লান্টেশন, সেটাও অনেক সময় ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশনের সাথে আমরা একসাথে করে ফেলি। লোকালাইজড কোনো একটা ম্যালিগনেন্সি, যেটা অনেকে বলেছেন যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো টিউমার যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি। আর হচ্ছে যে না, এগুলো খুব একটা দরকার নাই। আর অন্যান্য কোনো অর্গানের সাথে সাবসিকুয়েন্টলি আমরা করে থাকি। এই কয়েকটা জিনিস জানলে আমাদের এনাফ। ওকে? আচ্ছা, টাইপস অফ ট্রান্সপ্লান্ট এখানে একটু জাস্ট দেখে নিতে পারেন যে আমরা ক্লাস্টার ট্রান্সপ্লান্ট বলি। এখানে কি বলা হয়েছে? ইন্টেস্টাইনাল এবং মাল্টিভিসেরাল ট্রান্সপ্লান্টেশন। দ্যাট মিনস আপনি কি কি অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারেন ইন্টেস্টাইনাল। অনেক সময় আমাদের মোস্ট কমন ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্ট যেটা, সেটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন এবং কোলন, এই দুইটা আমরা একসাথে ট্রান্সপ্লান্ট করতে পারি। আবার আরেকটা দেখেন মডিফাইড মাল্টিভিসেরাল, এখানে আপনি কি কি দিতে পারেন? এখানে আপনি স্টমাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, কোলন এগুলো করতে পারেন। লিভার এবং স্মল বাউলের ক্ষেত্রে আপনি লিভার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এবং কোলন। আর মাল্টিভিসেরালের ক্ষেত্রে আপনি লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, কোলন এগুলো করতে পারেন। আচ্ছা, এইটা কেন লাগবে? এটা অনেক সময়, যেহেতু এটা একটা নতুন চ্যাপ্টার, আপনাদেরকে অনেক সময় এমসিকিউতে এটা দিয়ে দিতে পারে। ওকে? সো এই জন্য আমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবো। আচ্ছা, এগুলো খুব একটা দরকার নেই, এগুলো স্কিপ করে যান। ওকে, লাস্টলি হচ্ছে আমরা কমপ্লিকেশন গুলা দেখবো। ঠিক আছে? আপনারা অলরেডি সবকিছুই জানেন, যে কোনো একটা অপারেশনে কি কি কমপ্লিকেশন হয়। সেম আমরা এখান থেকেও কমপ্লিকেশন গুলো একটু দেখে নিব। সেটা হচ্ছে আর্লি কি কি হতে পারে এবং লেট কি হতে পারে। আর্লির মধ্যে আপনারা অনেকেই জানেন যে ভাস্কুলার কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন থ্রোম্বোসিস, ব্লিডিং, হেমোরেজ হতে পারে, সেকেন্ডারি হেমোরেজ এগুলা। দেন হচ্ছে এন্টেরিক লিক। আপনি যেহেতু একটা যখন একটা অর্গান আপনি ট্রান্সপ্লান্ট করবেন, ডোনারের বডি থেকে এনে রিসিপিয়েন্টে দিবেন, তখন স্বাভাবিক সেখানে একটা ট্রান্সপ্লান্ট করতে, মানে অ্যানাস্টোমোসিস করতে হবে রিসিপিয়েন্টের অর্গানের সাথে ডোনারের নতুন অর্গানটার। ট্রান্সপ্লান্ট করলে আপনি অ্যানাস্টোমোটিক করলেন, সেখানে অনেক সময় অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে, অ্যাবডোমিনাল কালেকশন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে, স্ট্রোমা বানাইলেন, সে স্ট্রোমার কমপ্লিকেশন হতে পারে। রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, পেশেন্টের অনেক সময় ড্রাগ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, গ্রাফট ভার্সেস পোস্ট ডিজিজ হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন লেট কমপ্লিকেশন, এটার মধ্যেও থ্রোম্বোসিস আসবে, মাইকোটিক অ্যানিউরিজম, যেহেতু আমরা জানি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, পেশেন্টের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, সেখান থেকে অ্যানিউরিজম ডেভেলপ করে যেতে পারে। হার্নিয়া হতে পারে, হতে পারে পেশেন্টের। পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ হতে পারে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখেন, দ্য রেট অফ অ্যাকিউট সেলুলার রিজেকশন ফর ইন্টেস্টাইনাল গ্রাফট ইজ হায়ার দেন এনি আদার অ্যাবডোমিনাল অর্গান। ওকে, তো মোটামুটি এগুলোই ছিল আমাদের পড়া। আচ্ছা, লাস্টলি আমি যেটা করব, আপনাদের একটু জাস্ট রিভিউ করি। আমাদের বেডি অ্যান্ড ডাভের ট্রান্সপ্লান্টেশন চ্যাপ্টারটা একদম নতুন। হ্যাঁ? তো এর মধ্যে আমরা আসলে এটার এই হেডিংয়ে কয়েকটা জিনিস ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করলাম। যেমন হচ্ছে আপনাদের কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, আর আজকে যেগুলো পড়লাম প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে হার্ট লাং ট্রান্সপ্লান্ট। আচ্ছা, এতদিনে যে এই দুইটা ক্লাসে যে পড়াগুলা, এটার এক্সামটা একসাথেই হবে আপনাদের। ঠিক আছে? নেক্সট ক্লাসের দিন এক্সামটা হবে। তো দুইটা মিলে একসাথে কোশ্চেনটা হবে আর কি আপনাদের। হ্যাঁ? আচ্ছা, আর এখন আমাকে বলেন যে আপনাদের এই পড়াগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা। আর আরেকটা জিনিস বলি, আমাদের যেহেতু এটা নতুন চ্যাপ্টার, একটু বেছে আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে পাওয়া কঠিন। একটু মাথায় রাখবেন, আপনাদের যদি এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু থাকে, সেটা হচ্ছে লিভার এবং কিডনি। ঠিক আছে? কারণ কিডনি হচ্ছে মোস্ট কমনলি ট্রান্সপ্লান্ট করা অর্গান, সলিড অর্গান যদি আমরা চিন্তা করি। হ্যাঁ? আচ্ছা, তাহলে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন হচ্ছে লিভার এবং কিডনি।
কোশ্চেন আসলে এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আর হার্ট লাং থেকে একটু বেঁচে পড়বেন। প্যানক্রিয়াস থেকে অল্প কয়েকটা জিনিস যে কয়েকটা বলে দিলাম, আর ইন্টেস্টাইন থেকে তো আসলে তেমন কিছু পড়ার নাই। এই কয়েকটা জিনিস পড়লে আশা করা যায় হবে। আচ্ছা, আর ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখি। আর আপনাদের এক্সামের কথা তো বলেই দিলাম যে একসাথে এক্সামটা হবে। ওকে, এখন একটু বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলকভাবে আপনাদের কাছে একটু জটিল বা একটু আসলে পেঁচানো মনে হবে, কারণ আমরা সচরাচর এগুলা পড়ে অভ্যস্ত না সার্জারির মধ্যে। তো আশা করা যায় আপনাদের যখন থেকে আবার বেলিয়ান লাভের প্রথম চ্যাপ্টারগুলো শুরু হবে, বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো তখন আপনাদের কাছে জিনিসগুলো একটু ইজিয়ার হয়ে আসবে। ওকে, বিশেষ করে এটা যারা নতুন ব্যাচে তাদের জন্য বলা, কারণ প্রিভিয়াস ব্যাচের যারা তারা অলরেডি জানে যে জিনিসগুলো এতটাও কঠিন না এই চ্যাপ্টারগুলোর মতো। ওকে, আচ্ছা, তো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি এই ক্লাস শেষ করব। আমি একটু চেক করে নিই। আর আপনাদের পুরো দাগানো পিডিএফটা একসাথে আমি প্রোভাইড করে দিব এখানে, যেহেতু আমি আলাদা আলাদা করে দেই নাই গত ক্লাস আর এই ক্লাস, কারণ হচ্ছে আপনাদের তাহলে ঝামেলা হবে। যেহেতু সিরিয়ালটা আমরা মেনটেন করি নাই ট্রান্সপ্লান্টেশনে, সো পুরো ট্রান্সপ্লান্টেশনের দাগানো পিডিএফটা আমি এট এ টাইম প্রোভাইড করে দিব। ওকে, ওকে, সবাইকে ধন্যবাদ তাহলে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।